ঘি যখনই কেউ বিক্রি করে অথবা কেনে তখন প্রথমেই নিশ্চিত হতে চায় যে এই ঘিটা বিশুদ্ধ ঘি। ঘিতে কিন্তু পাম অয়েল যখন দিয়ে দিবে, ডালডা, পাম অয়েল, সয়াবিনও কিন্তু মিক্সড করা হয়। আমরা যে তেল ইউজ করি বা ঘি ইউজ করি, যেমন ঘি তেলের চেয়ে বেটার কেন, তার স্মোক পয়েন্ট অনেক হাই থাকে। তার মানে ঘি দিয়ে বেশি তাপের রান্না করলে সেই বেশি তাপের রান্নাটা অন্যান্য তেল জাতীয় পদার্থের চেয়ে ভালো হয়। ফুড ইনসাইড, খাবারের ভেতরের সত্য উদ্ঘাটন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ফুড ইনসাইড অনুষ্ঠানে। আজকে আমরা এমন একটি খাবার নিয়ে কথা বলবো যে খাবারটিকে সাধারণত ধারণা করা হয় ধনী মানুষদের খাবার। সংস্কৃত শ্লোকের মধ্যে রয়েছে যে হৃদং কৃত্তা ঘৃতং পিবেত যাবৎ জীবেত সুখং জীবেত। এর মানে হচ্ছে ঋণ করে হলেও ঘি খাও, ধার করবেন, ধারের টাকা দিয়ে ঘি খাবেন, কিন্তু জীবনে বাঁচবেন অত্যন্ত সুখে। এইটা হচ্ছে শ্লোকের মূল মন্ত্র। ঘি আয়ুর্বেদ শাস্ত্রে ঔষধ তৈরিতেও ব্যবহার করা হতো। ঘি হচ্ছে একটি জৈব দ্রাবক এবং নানান ধরনের ভিটামিনসও থাকে। এই সব কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো একজন পুষ্টিবিদের সঙ্গে। আমাদের সাথে আছেন পুষ্টি ও পথ্যবিদ আয়েশা সিদ্দিকা। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা আজকে কথা বলবো ঘি নিয়ে। আমাদের সামনেও ঘি রাখা আছে এখানে। ঘি যখনই কেউ বিক্রি করে অথবা কেনে তখন প্রথমেই নিশ্চিত হতে চায় যে এই ঘিটা বিশুদ্ধ ঘি। আমরা কি করে বুঝবো যে কোন ঘিটা বিশুদ্ধ? যে কোনো ন্যাচারাল খাবারেরই কিন্তু একটা ন্যাচারাল ফ্লেভার থাকে। সো এক্সপার্ট যারা, তারা বেসিক্যালি হলো যে একদম প্রপারলি খাবারের গুণ যদি সে বুঝে থাকে, ফ্লেভার যদি সে আসলে জেনে থাকে, সে কিন্তু বুঝবে। যদি আপনি পেছনে যাই, আজ থেকে 20 বছর 25 বছর আগের কথা যদি বলি, আমার দাদা দাদি নানানির কথা যদি বলি, তখন তো ভেজাল শব্দটা শুনেই নাই। ছিল, হয়তো কম ছিল, খুবই কম ছিল। কারণ আমাদের বাসায় যেমন আসতো, একদম গ্রাম থেকে এসে ঘি দিয়ে যেত, ফরিদপুর থেকে একজন এসে দিয়ে যেত। সো কখনোই সে ঘি খেয়ে কিন্তু আমাদের বাসায় কেউ অসুস্থ হয়নি। আর এখন যদি প্র্যাকটিক্যাল কথা বলি যে আমার বাসায় এখন ঘি আমি অনেক ভেরিয়েশনে আনি, যেহেতু আমি একজন পথ্যবিদ এবং আমি পুষ্টি নিয়ে কাজ করছি, কাজে এই জিনিসগুলো চেক করার একটা দায়িত্ব আমার আছে। সো যেটা হয় যে ঘিয়ের দামের একটা ব্যাপার আছে, আমাদের এখানে অনেক ভ্যারাইটি থাকে এবং দামের ভেরিয়েশনের কারণে মানুষ কনফিউজ থাকে। ঘিতে কিন্তু পাম অয়েল যখন দিয়ে দিবে, ডালডা, পাম অয়েল, সয়াবিনও কিন্তু মিক্সড করা হয় এবং এক্সট্রা যে এসেন্সগুলো দেওয়া হয় অনেক বেশি ফ্লেভার। মানে দামি স্নেহ বা তৈল জাতীয় পদার্থের সঙ্গে কম দামি তেল মেশানো হয় বা কম দামি স্নেহ পদার্থ মেশানো হয়, সেটা দিয়ে তার পরিমাণটা বাড়ানো হয়, কিন্তু তখন তো গুণগত মান কমে যায়। দুধ থেকে সরাসরি বানায় নাকি শর্ট তুলে ঘি বানায়? শর্টটা আগে তুলে ফেলবেন, যেটা আমাদের আগে দাদি নানিরা করতো, শর্ট তুলে দিত, অনেক দিনের শর্টটাকে জমা করে দেন কিন্তু ঘি বানাতে। তার মানে ঘি হচ্ছে দুধের যে ফ্যাট, সেটাকে উত্তপ্ত করে তারপরে সেখান থেকে ঘিটা বের করে নিয়ে আসে। এক্স্যাক্টলি। আমরা যে তেল ইউজ করি বা ঘি ইউজ করি, যেমন ঘি তেলের চেয়ে বেটার কেন, তার স্মোক পয়েন্ট অনেক হাই থাকে। আপনি যখন এটাকে হিট করবেন, স্মোক পয়েন্ট প্রায় 320 ডিগ্রি আছে। সো দ্যাট আপনার এটা কিন্তু ট্রান্সফ্যাটে পরিণত হচ্ছে না, যেটা সহজেই অন্য তেল হয়ে যাবে আপনার। তার মানে ঘি দিয়ে বেশি তাপের রান্না করলে সেই বেশি তাপের রান্নাটা অন্যান্য তেল জাতীয় পদার্থের চেয়ে ভালো হয়। ঘিয়ের মধ্যে গুণ কি আছে? ঘিয়ের খারাপ দিকগুলি জানার আগে আমরা ভালো দিকগুলি জানি। প্রথমত এটা হলো গুড ফ্যাট ক্যারি করে। আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের কথা বলি এবং ফ্যাট সলিউবল যে ভিটামিনগুলো আছে, ভিটামিন এ, ডি, কে, চারটাই আছে এখানে, এবং মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড আলাদা করে দিতে হয় না। যেমন সয়াবিন তেলে তো ফর্টিফাইড করে, বাইরে থেকে এডি দিয়ে দেয়, কিন্তু এখানে নিজে থেকে থাকবে। হ্যাঁ, সো এটা আমাদের জন্য সহজে উপযোগী, শরীরের জন্য হজম প্রক্রিয়াকে সহজ করে দেয়। বিউটারিক অ্যাসিড আছে যেটা আপনার হজমে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটা হলো ঘিয়ের স্পেশালিটি। আবার অল্প ব্যবহার করলেই হয়, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঘি রান্নার জন্য, ভিটামিন পাওয়ার জন্য এবং খাবারের স্বাদ বৃদ্ধি করার জন্য, ভালো ফ্যাট পাওয়ার জন্য একটা ভালো জিনিস। কিন্তু তাহলে ডাক্তাররা তো বলেন যে ঘি বেশি বেশি খাওয়া উচিত না, ঘি বেশি খেলে কোলেস্টেরল বেড়ে যেতে পারে অথবা রক্তনালী সংকুচিত হতে পারে, কারণ ঘি থেকে অ্যাথেরোমেটাস প্লেক তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। আসলে এই কথাগুলি কতটুকু ঠিক বা কতটুকু ঘি খাওয়া যাবে? আপনি খুব ভালো খাবারও প্রয়োজনের অতিরিক্ত খেতে পারবেন। তারপরে যে কোনো খাবারে অতিরিক্ত খেলে সেটা খারাপ, তার সাইড এফেক্ট আপনার থাকবে। কতটুকু ঘি খাবে একজন মানুষ যদি তার অন্য অসুস্থতা না থাকে? আমরা এভাবে চিন্তা করি যে একটা 6 মাসের বাচ্চার যখন উইনিং প্র্যাকটিস শুরু হয়, সে কতটুকু খাবে, কেন তাকে আমরা দিচ্ছি? 6 মাসের বাচ্চার উইনিং প্র্যাকটিস হলে আমরা প্রথমে তাকে গুড ফ্যাট দিতে বলি ব্রেনের ডেভেলপমেন্টের জন্য। দিস ইজ খুবই শিশুদের মস্তিষ্কের যে গঠন সেটা করতে সাহায্য করে। উইনিং হচ্ছে মুখে ভাত, যেটা আমরা বলি, যখন সে শক্ত খাবারটা খেতে শুরু করে। আপনি যখন এটা পরিমাণে আপনার যতটুকু চাহিদা ততটুকু নেবেন। যেমন আপনি একজন অ্যাডাল্ট,
আপনার জন্য যদি আমি পার ডেতে 6 to 8 টিস্পুন তেল এলাউ করি, আপনি চিন্তা করলেন আমি 6 চামচ তেল নেব, 2 চামচ ঘি নেব, এলাউ। তার মানে তেলের সঙ্গে মিশিয়ে ঘি খাওয়া যাবে। তেলটা কমিয়ে দেবো, মানে তেলটা কমিয়ে দিয়ে, সেটাই বললাম যে যখন আমরা কোনো খাবার রান্না করবে তখন একই সাথে তেল এবং ঘি দুইটাই ব্যবহার করতে পারি। কোনো কোনো খাবারে ঘি থাকবে, কোনো কোনোটাতে তেল থাকবে। আমরা তেলকে রিপ্লেস করতে পারি ঘি দিয়ে। তাহলে কতটুকু ঘি দিয়ে কতটুকু তেল রিপ্লেস করা যাবে? 1 টিস্পুন ওয়েলের অ্যাগেনস্ট আপনি 1 টিস্পুন ঘি পান। বা আমরা দৈনন্দিন খাবারে যেটা করতে পারি, আপনি জাস্ট ভাতের সাথে হাফ থেকে 1 চা চামচ ঘি নর্মালি নিতে পারেন, কারণ এটি অনেকগুলো রোগের সাথে সম্পৃক্ত আছে। হ্যাঁ, আমি স্পেশালি বাচ্চাদেরকে বেশি বলি, এবং যারা বয়স্ক মানুষ ভুলে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয় একটা সময়, অ্যালজাইমার, ডিমেনশিয়াতে যারা ভোগে, হয়, হ্যাঁ, তাদের স্মৃতি কমে যেতে থাকে। এক্স্যাক্টলি, যেসব বাচ্চা ADHD, ASD-তে ভোগে, ওই বয়সে গিয়ে কি অল্প অল্প ঘি খাওয়া যাবে? এক্স্যাক্টলি। সেটার পরিমাণ এরকম 3 চামচ নাকি কম? বাচ্চাদের ক্ষেত্রে আমি একটু বাড়িয়ে দিতে বলি, বিশেষ করে যে বাচ্চাদের ADHD বা ESD স্পেশাল চাইল্ডের ক্ষেত্রে তাদের ব্রেনের ডেভেলপমেন্টটা কিন্তু কম থাকে। যেমন আমরা একটা জিনিস জানি যে কিটো ডায়েটের কথা প্রশ্ন দিয়েছেন, কিটো ডায়েটের স্পেশালিটি কি? হাই ফ্যাট কনসেন্ট্রেট ডায়েট দিতে হয়, সেটা কিন্তু স্পেশালি ইপিলিপসি পেশেন্টের জন্য করা হয়েছে। সো ইপিলিপসিটা তো ব্রেইনেরই রোগ। সো এরকম নার্ভাস সিস্টেমের যে রোগগুলো আছে, খুব হাইপার অ্যাক্টিভ যে জিনিসগুলো, সেখানে আমরা ঘিটা ইউজ করতে পারি, গুড ফ্যাট রেদার দেন কার্বোহাইড্রেট। এখন একটা ট্রেন্ড আসলে এটা যে, যেমন আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে আছি, সো এখন একটা ট্রেন্ড যে সব কিছু অর্গ্যানিক, যে আমি একদম গরু পালছি সেখান থেকে তৈরি হচ্ছে, এই বিষয়গুলো এখন কিন্তু খুব আমরা ফেসবুক স্ক্রল করলে আমরা এই বিষয়টা পাই। যেটা বলেছেন, হ্যাঁ, BSTI মানেই যে সেটা অথেন্টিক, আমিও বলবো না সেটা BSTI মানেই অথেন্টিক না, এটা আমিও মানি। কারণ আমি স্পেশালি সব ব্যাচ পরীক্ষা করা, Exactly. বারবার ল্যাব টেস্ট করা, বিএসটিআর কিন্তু আসলে এত সক্ষমতা নাই। হ্যাঁ, অনেক ছোট প্রতিষ্ঠান কিন্তু অনেক বড় কাজ। অনেক বড় কাজ আছে তাদের। বাট হলো জেনারেল পিপল কি মনে করে যে BSTI এর অনুমোদন মানে ভালো, বাট জেনারেল পিপল এটা বোঝে না যে এখানে আরও অনেকগুলো পরীক্ষা বাকি আছে। সো যারা আসলে প্রপারলি ঘিটা তৈরি করবে, একটা ভালো ঘি মানুষকে দিবে, মানুষের স্বাস্থ্যের জন্য যেটা উপকারী সেটা যদি প্রেজেন্ট করতে চায়, তাহলে তাদেরকে আরও কয়েকটা ধাপ এগিয়ে আসতে হবে, যে তাদেরকে প্রুফ করতে হবে তাদের ঘিটাতে কোনো ভেজাল। সেই জন্য ল্যাব টেস্টগুলো 2 থেকে 3টা পরীক্ষা থাকলে ভালো। অনেক সময় শুধুমাত্র নিজস্ব ল্যাবে কিন্তু সে টেস্ট করছে, সো সেটা দিয়ে সার্টিফাই করাটা ঠিক হবে না। আমরা এবার অন্য একটা প্রশ্নে যাই, সেটা হচ্ছে ঘি যেমন আপনি খেতে বললেন, অনেকে তো ঘি খেতে নাও করেন। কাদেরকে না করেন? ডায়াবেটিস রোগী, কিডনি রোগী, কিংবা লিভারের রোগী যারা আছেন, ফ্যাটি লিভারের রোগী, তারা কি ঘি খেতে পারবেন? ফ্যাটি লিভার হয়ে যাওয়ার পরও তিনি ঘি খেতে অ্যালাউড, কারণ একটা মানুষ তার সারাদিনে যে নিউট্রিশনটা নেবে সেখানে ফ্যাটের একটা জায়গা আছে, সেই ফ্যাটটা উনি কতটুকু পাবেন, 10%, 20% আর 30%, ডিজিজ বেসড যদি হয় উনি 10% পেলেও, আমি প্রথমে একটা কথা বলেছি যে উনি যদি সারাদিনে 5 টিস্পুন অয়েল বা ফ্যাট পেয়ে থাকে, তার 1 টিস্পুন উনি ঘিতে চলে যাবে। ঘি লিভারের জন্য ভালো। ফ্যাটি লিভার হলে তো তেল কমিয়েই দেয় ওভারঅল, তখন কি ঘিয়ের পরিমাণও কমবে? ফ্যাটি লিভারের অনেকগুলো ক্যাটাগরি আছে। প্রথমেই তেল কমায় না, প্রথমে যেটা কমায় ডুবো তেলের জিনিস আপনার কমাবে, আপনার ট্রান্স ফ্যাটটা কমিয়ে দেবে, অতিরিক্ত কার্বোহাইড্রেট কমাবে দিকে। হ্যাঁ, কিন্তু সরাসরি ঘি কমানোর কোনো কথা নাই। ঘিতে তো আপনার উপকারী ফ্যাট আছে, সেজন্য ঘি কিন্তু ভালো, হার্টের জন্য ভালো। আপনার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের কথা আমরা প্রত্যেকেই জানি, সো এটা হার্ট, লিভার দুটো কাজের জন্য ভালো, ব্রেনের জন্য আমাদের ভালো হয়। বাজারে ভেজিটেবল ফ্যাট পাওয়া যায়, যেটাকে একটু সুগন্ধি দিয়ে বলা হয় ভেজিটেবল ঘি, এবং অনেকে বনস্পতি বা ডালডা, যেটা এখন প্রচলনে কমে গিয়েছে, তারপরও সেইখানেও সুগন্ধি অ্যাড করে বলেন যে, বা যুক্ত করে সুগন্ধি দিয়ে বলেন যে এটাও এক ধরনের ভেজিটেবল ঘি। এই ভেজিটেবল ঘি আর এই ঘি যেটা গরুর দুধ থেকে হচ্ছে, এটার মধ্যে তফাৎটা কি? অনেক তফাৎ। সো নিউট্রিশনাল যদি ওই সাইডে আমরা যাই, তাহলে হলো গাওয়া ঘি আর এটার মধ্যে তো অনেক ডিফারেন্স থাকবে। এখানে যে আমরা ফ্যাট সেলেবল যে ভিটামিনগুলো পাচ্ছি, মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড যে ফ্যাটটা আমরা পাচ্ছি, সেটা তো আপনি বনস্পতিতে পাবেন না, ঠিক আছে? এবং ঘি থেকে বনস্পতি তো কৃত্রিমভাবে তৈরি করা হয়। ভেজিটেবল অয়েলের মধ্যে হাইড্রোজিনেশন করে, প্রচুর হাইড্রোজেন দিয়ে চাপ এবং তাপে এটাকে আসলে ঘন করে ফেলা হয়। তার মানে বনস্পতি বেশি খারাপ ঘিয়ের চাইতে, যদিও সেটা ভেজিটেবল। অনেকে তো মনে করেন যে এটা ভেজিটেবল থেকে তৈরি। মার্কেটিং ট্যাগলাইন না। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস জানলাম যে সবকিছু সবজি হলেই বা সবজির তেল থেকে আসলে ভেজিটেবল ফ্যাট হলেই সেটা যে ভালো, সেটা নয়। কিডনি রোগী খেতে পারবে কি? কিডনি রোগীর জন্য ফ্যাটের কনসেন্ট্রেশন আমরা যখন 2 থেকে 3 চা চামচ অয়েল দিলে, যেমন এটা উনি রেগুলার খাবে না, উইকলি একদিন,
এভাবে খেতে পারবে। মানে একদিন ঘি দিয়ে তৈরি করা খাবার খেতে পারবেন সপ্তাহে, এটা নির্ভর করবে কিডনি কতটুকু ক্ষতিগ্রস্ত। তিনি ডাক্তার এবং পুষ্টিবিদ দুজনের সাথেই কথা বলবেন। কথা বলবেন যে কতটুকু প্রোটিন উনি পাবে, কতটুকু ফ্যাট উনি পাবে, এটা আমরা একটা ক্যালকুলেট করি। দেন সেই ফ্যাটটাকে, ধরেন রোগীর খুব পছন্দ হলো ঘি, আবার ওই যে বললাম এটা খুব এনার্জেটিক, সো উনি 1 চা চামচ ঘি থেকে তেলের চেয়ে ভালো এনার্জি পাচ্ছে। আরেকটা বিষয় একটু জানতে চাই, অনেক ডাক্তার যেটা করেন সেটা হচ্ছে যে তারা একটা সিল মেরে ডায়েট দিয়ে দেন। আমি নিজেও তো ডাক্তার, কিন্তু তারা ওখানে লেখা থাকে ঘি, তারপর ওনারা 1, 2, 3 চামচ লিখে দেন, কিংবা আমিষ 100 গ্রাম 150 গ্রাম লিখে দেন। আসলে তো ডায়েট প্রতি ব্যক্তির জন্য আলাদা আলাদা হওয়া উচিত, তাই না? এবং সেটা পথ্যবিদের কাছে পাঠানোই ভালো। আবার উল্টোটাও হয়, অনেক পুষ্টিবিদ ওষুধ লেখেন। এটাকে বাংলাদেশে পুষ্টিবিদ ওষুধ লিখতে পারবে না, এখন সাপ্লিমেন্টটাকে মেডিসিন কাউন্ট করলে হবে না। আমি যেটা বুঝি সেটা হলো নিউট্রাসিউটিক্যালস প্রোডাক্ট অ্যান্ড ফার্মাসিউটিক্যালস প্রোডাক্ট, দুটো কিন্তু আলাদা। সো একজন নিউট্রিশনিস্ট তো নিউট্রাসিউটিক্যালস প্রোডাক্ট, পুষ্টিবিদ লিখবেন খাবার জাতীয় পদার্থ। এক্স্যাক্টলি লাইক আপনি যদি, আমি একজন পেশেন্টকে কাউকে ভিটামিন protein- সি দিলাম, সো ভিটামিন সি তো সাপ্লিমেন্ট আই ক্যান রাইট। মানে যেইগুলি আমাদের খাবারের সঙ্গে আমরা পাই সেইগুলিকে বাড়ানো কমানোর জন্য আপনি পুষ্টি হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে কি নিয়ে এই ফুড ইনসাইট শোনার জন্য, দেখার জন্য। এবং আমরা আশা করব আমরা ফুড ইনসাইটে যে কথাগুলি বলছি সেগুলি সত্যি সত্যি জীবনকে সুখী করতে কাজে লাগবে। ওই যে আমরা শুরুতে বলেছিলাম যাবত জীবেত সুখম জীবেত, এটা করতে গেলে আসলে ঠিক খাবারটা খেতে হবে। ঋণ করে ঘি খেলে হবে না, বরং ঋণ যাতে করতে না হয় সেই জন্য ভালো খাবারটা খেতে হবে। অসুখ হলে কিন্তু হাসপাতালে যেতে হয়, এবং হাসপাতালে গেলে তখন সত্যি সত্যি ঋণ করতে হতে পারে। তাই চেষ্টা করবেন যাতে হাসপাতালে যেতে না হয়। যত কম আপনি হাসপাতালে যাবেন ততই আপনি সুস্থ আছেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভেজাল নাই .com